প্রিয় দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী, বাণিজ্য অনুষদ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদেরকে আমি আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বাণিজ্য অনুষদের পক্ষ থেকে। তোমরা দীর্ঘদিন এই করোনাকালীন সময়ে বাসায় বসেই মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসগুলো দেখে পার্টিসিপেট করে তোমরা তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং আমরা শিক্ষক সমাজ তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা তোমাদের সাথে আমাদের এই অনলাইন ক্লাস ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এসে থেকেছে। আমরা দ্বিতীয় পত্রের আজকে ষষ্ঠ অধ্যায় আলোচনা যাব। তো তোমরা এই বিষয়টা অবগত। তো আমি এর পরবর্তী ধাপে যাচ্ছি। আমি শিক্ষক পরিচিতিতে আমি কৃষ্ণদুলাল ঘোষ, সহযোগী অধ্যাপক, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। এবং সবাই তোমরা আমাকে কেডি ঘোষ নামে চেনো এবং সারা বাংলাদেশের যারা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন করায় তারা আমার কেডি ঘোষ হিসাবেই জানে এবং আমার বই পড়ে সব। পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি জানো যে পাঠ পরিচিতি আজকে আমরা মূলত দ্বাদশ শ্রেণীতে পড়াচ্ছি। আজকে অধ্যায় হচ্ছে ষষ্ঠ শ্রেণী, পণ্যের বন্টন প্রণালী, এবং বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন। আমি তোমাদের সামনে অক্ষরপত্র প্রকাশনী প্রকাশিত এবং আমার নিজেরই লেখা বইটির চিত্রপট তোমাদেরকে সামনে দিয়েছি, যে বইটি থেকে আমার সমস্ত কিছু বর্ণনা থাকবে। আজকের এই ক্লাসের মেইন যে বিষয়টা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা এই আজকের এই লেকচারটা কি কি বিষয়ের উপরে দিব। এখানে লেখা আছে শিখন ফল। তোমরা দেখছো শিখন ফলে প্রথমে আমরা দেখছি বন্টন প্রণালীর ধারণা ব্যাখ্যা করা যাবে, বন্টন প্রণালীর শ্রেণী বিভাগ এবং বন্টন প্রণালীর কার্যকরী। এই তিনটি মুখ্য বিষয় আমরা আজকে আলোচনা আসব এবং এই তিনটি সমাপ্তের পরে আমরা যেটা করব, একটা তোমাদের সিকিউ, সৃজনশীল সিকিউ আলোচনা করে দেব। আমরা এই তিনটি বিষয়ের সাথে একত্রিত হয়ে আমাদের এই বন্টন প্রণালী আমাদের মূলত বিপণনে আমরা ভোগ্যপণ্য আছে, শিল্পপণ্য আছে এবং কৃষি পণ্য আছে। মূলত এই তিনটি পণ্যের শ্রেণী বিভাগ দিয়ে আমরা আলোচনা করে থাকি এবং বন্টন প্রণালী যদি বলি, পণ্যের বন্টন আমরা পণ্য বা সেবার বন্টন করে থাকি, তাহলে বন্টন প্রণালীটা তাই হবে। তাহলে আমরা যেই পণ্য নিয়ে বন্টন প্রণালী শিখব সেটার আগে একটু আমরা আলোচনা করে দিতে যাচ্ছি। প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে ভোগ্যপণ্য। তোমরা দেখছো ভোগ্যপণ্য। এই ভোগ্যপণ্য আমরা জানি ভোগ্যপণ্য কি। তোমরা জানো ভোগ্যপণ্য হচ্ছে ওই সমস্ত পণ্য যে সকল পণ্য ক্রেতারা পারিবারিক অথবা নিজের ভোগের উদ্দেশ্যে ক্রয় করে থাকে। তো সেই পণ্যগুলোর ভিতরে আমরা দেখছি এখানে তীর আটা আছে, ইফাদ আটা আছে, এখানে পিওর এসে সল্ট আছে, এখানে তীর সয়াবিন তেল আছে, রূপচাঁদা তেল আছে। অর্থাৎ যেই পণ্যগুলো ব্যক্তিগত প্রয়োজনে বা পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয় সেটাই আমাদের ভোগ্যপণ্য। দ্বিতীয় হচ্ছে শিল্পপণ্য। শিল্পপণ্য হচ্ছে এরকম পণ্য যে পণ্যগুলো সাধারণত মানুষ কি করে, তারা
পুনরায় উৎপাদন কাজের জন্য ক্রয় করে থাকে, নিজেদের পারিবারিক বা নিজের ভোগের জন্য ক্রয় করে না। সেগুলোই হচ্ছে মূলত শিল্পপণ্য। তো শিল্পপণ্য আমরা দেখছি এখানে কয়লা, এখানে ন্যাচারাল গ্যাস, এগুলো অয়েল, এটা কি হচ্ছে পুনরায় আবার উৎপাদন কাজে এর ব্যবহার আছে। আরো একটি সহজ দেওয়া যায়, যেমন একই একটা পণ্য, ভোগ্য পণ্য ডিম, ঠিক একইভাবে ডিম আবার শিল্পপণ্য হতে পারে। যখন আমরা ডিমকে কেক বানানোর কাজে পুনরায় ব্যবহার করব, সেই ক্ষেত্রে ডিমও আবার শিল্পপণ্য হতে পারে। একইভাবে কৃষিপণ্য, কৃষিপণ্য কোনগুলো? যে পণ্যগুলো সাধারণত আমাদের ভূমি, নদ নদী, বন জঙ্গল বা আমাদের বিভিন্ন খনিজ আমরা পেতে পারি, খনি থেকে পাই, সেগুলোই হচ্ছে মূলত কৃষিপণ্য। তো কৃষিপণ্য আমরা যদি দৃশ্যমান দেখি, এখানে কৃষিপণ্য, এখানে আমরা তরমুজ দেখাচ্ছি, তরমুজের ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কৃষিপণ্য। এখানে আম দেখা যাচ্ছে, আম হচ্ছে কৃষিপণ্য, কারণ এখানে আমরা গাছ থেকে পাচ্ছি, আমাদের ভূমিতে গাছ বুনছি, সেখান থেকে পাচ্ছি। এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের সবজি, গাজর, মূলা, কফি, এগুলো হচ্ছে কৃষিপণ্য। এভাবে আমরা কৃষিপণ্যের বিষয়গুলো আমরা জানি, তবে আগে এই পণ্যের সাথে পরিচিত আছে। তাহলে এই পণ্যগুলোর উপরে কি করবো আমরা আজকে এর বন্টন প্রণালী নিয়ে কথা বলবো। তা আসো, আমাদের তাহলে প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার এই আলোচনার প্রেক্ষাপটে, যে আমরা বন্টন প্রণালী সম্পর্কে একটা ধারণা গ্রহণ করব। তাহলে তার প্রথমেই আসবো বন্টন প্রণালী। প্রথমে এখানে আসি, বন্টন প্রণালী কি? আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে বন্টন প্রণালী এমন একটি পথ, এমন একটি মাধ্যম বা এমন একটি কৌশল, যার মাধ্যমে উৎপাদনকারী পণ্য উৎপাদনের পরে কি করে ভোক্তার নিকট পণ্যগুলো পৌঁছে দেয়, সেটাই হচ্ছে আমাদের বন্টন প্রণালী। আরো যদি বলা যায় যে বন্টন প্রণালী কি, বন্টন প্রণালী হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনকারী উৎপাদন স্থল থেকে পণ্য ভোক্তার নিকট পৌঁছে দেয়। অর্থাৎ বিষয়টাকে আমরা আরো সহজভাবে তোমাদের কাছে যদি নিয়ে যেতে চাই, যে প্রণালী, বন্টন প্রণালী কি হচ্ছে, আমরা সহজভাবে শুরু হচ্ছে কাকে দিয়ে? উৎপাদক, অর্থাৎ উৎপাদনকারীর কাছে পণ্যটা প্রথম থাকে, এই জন্য শুরু হচ্ছে উৎপাদক। উৎপাদক হচ্ছে সর্বশেষ, এবং উৎপাদকের কাছ থেকে পণ্যটি থাকে, এবং উৎপাদনের পরে উৎপাদকের কাছে পণ্যটি স্টোর থাকে, যার কারণে উৎপাদক থেকে বন্টন প্রণালী শুরু হয়। এবং উৎপাদক কি করে? তারা বন্টন প্রণালীর সরাসরি ভাবে তারা বন্টন প্রণালীর শুরু করে। তারা পণ্যের তারা কি করে? তারা পরিবেশকদের কাছে বিক্রি করে। তারা কি করে? পরিবেশকরা তারা পণ্যটি তাদের কাছে বিক্রি করে, পাইকারদের কাছে বিক্রি করে। পাইকার কি করে? তারা খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্যটা বিক্রি করে। খুচরা ব্যবসায়ী আবার সেটা ভোক্তার নিকট পণ্যটা বিক্রয় করে থাকে। তাহলে আমরা এই বিষয়টাকে যদি একটু দৃশ্যপটে দেখতে চাই, যে আসলে বন্টন প্রণালী বলতে আমরা যে পথ বলছি, যে মাধ্যম বলছি, যে প্রক্রিয়া বলছি, যে আমরা কৌশল বলছি, সেই কৌশলটার মাধ্যমে কি হয়? পণ্যটি উৎপাদকের কাছ থেকে পণ্যটি ভোক্তার নিকট পৌঁছে। তার একটা দৃষ্টান্ত যদি আমরা এখানে দেই, যদি দেখি যে প্রথমে উৎপাদক থেকে পণ্যের বন্টন প্রণালী শুরু, তারপরে পরিবেশক, তারপরে হচ্ছে পরিবেশক থেকে পাইকারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে চূড়ান্ত ভোক্তা। তার মানে এই যে প্রত্যেকটা স্তর আছে, প্রথমে উৎপাদক থেকে পরিবেশক, তার মানে এটা একটা বন্টন প্রণালীর স্তর। তারপরে হচ্ছে পরিবেশক থেকে পাইকার, এটাও একটা বন্টন প্রণালীর স্তর। তারপর পাইকার থেকে খুচরা ব্যবসায়ী, এটাও একটা বন্টন প্রণালীর স্তর। এবং খুচরা ব্যবসায়ী থেকে চূড়ান্ত ভোক্তা, এটাও একটা স্তর। তার মানে আমরা মূলত
স্তর বিবেচনা করলে যদি কোনো মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারী এবং ভোক্তার ভিতরে না থাকে তাহলে সেটাকে আমরা শূন্য স্তর বন্টন প্রণালী করে থাকি। কিন্তু এখানে দেখছি যে আমরা তিনজন মধ্যস্থ ব্যবসায়ী বর্তমান আছে, তার মানে 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী এটাকে বলা হবে। তাহলে আমরা এটা বুঝি 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। তাহলে আমরা এই বন্টন প্রণালীর ধারাবাহিকতার চিত্র আমরা এখানে দেখলাম। তো আমরা একটা বন্টন প্রণালীর একটা বাস্তব উদাহরণ আমরা এখান থেকে দিব। যে উদাহরণটা কি করতে পারি, তোমরা যদি মনে রাখো তাহলে সহজেই এটা বন্টন প্রণালীটা মনে রাখতে পারবে। যে আমরা যদি একটা বলি যে অলিম্পিক বেকারি, পুরান ঢাকার বিখ্যাত একটি বেকারি, তারা তাদের ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে ওখান থেকেই ভোক্তার নিকট পণ্য বিক্রি করছিল। হঠাৎ করে তারা মনে করলো যে ঢাকার বিভিন্ন স্থানে তারা পরিবেশন করবে পণ্যটি এবং পণ্যটি বিক্রি করবে। তার জন্য তারা কি প্ল্যানিং করলো, তারা মনে করলো যে তারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকায় তারা পরিবেশক নিয়োগ করবে। তারা এটা চিন্তা করলো যে পরিবেশকরা আবার পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করবে, পাইকারি ব্যবসায়ীরা আবার খুচরা ব্যবসায়ীদের বিক্রি করবে, খুচরা ব্যবসায়ী দোকানগুলো থেকে ভোক্তারা সেই পণ্যটি কিনে ভোগ করবে। তাহলে এই যে তাদের যে পণ্য বিক্রি করার যে পথ, তাদের যে মাধ্যম, তাদের যে কৌশল তারা নির্ধারণ করলো, সেই কৌশলটাকে সামগ্রিকভাবে বন্টন প্রণালী বলা হচ্ছে। তাহলে তোমরা এটা মনে রাখো যে বন্টন প্রণালী। এবার আমরা যাই বন্টন প্রণালীর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, প্রথমে আসি বন্টন প্রণালীর শ্রেণী বিভাগ। প্রথমে আমরা বন্টন প্রণালীর শ্রেণী বিভাগের দিকে আসি। যে বন্টন প্রণালী আমরা মূলত 3টি পণ্য তোমাদেরকে প্রথমে আমি ছবি দেখিয়েছি, যেখানে তোমরা 3টি পণ্য দেখেছো, একটা ভোগ্য পণ্য, শিল্প পণ্য এবং আরেকটা হচ্ছে কৃষি পণ্য। তাহলে আমরা আসলে ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর চিত্রটা একটু দেখে নিই। ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর স্তরের প্রথম বন্টন প্রণালী, যেটাকে আমরা শূন্য স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলে থাকি, সেটা হচ্ছে উৎপাদনকারী এবং ভোক্তা, এখানে মাঝখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকবে না। দ্বিতীয় বন্টন প্রণালী হচ্ছে উৎপাদনকারী, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, একজন মাত্র বন্টন মধ্যস্থ ব্যবসায়ী, তার মানে 1 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। তৃতীয় বন্টন প্রণালী হচ্ছে উৎপাদনকারী, পাইকার, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, এখানে 2 জন মাত্র খুচরা ব্যবসায়ী মধ্যস্থ ব্যবসায়ী আছে, তবে 2 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। চতুর্থ হচ্ছে উৎপাদনকারী, পাইকার, জবার, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, তার মানে এটা 3 জন মধ্যস্থ ব্যবসায়ী আছে, 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। তাহলে আমরা এই যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী যেভাবে হতে পারে সেখান পর্যন্ত আমরা এখানে একটা আলোচনা তোমাদেরকে আমি দেখালাম। এখানে আলোচনাটা, এই আলোচনাটা তোমরা ভালো করে বোঝো এবং দেখো। এবং দ্বিতীয় স্তরে আমরা যাব হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী। তাহলে শিল্প পণ্যের বন্টন প্রণালীর ক্ষেত্রে আমরা দেখছি যে শিল্প পণ্যের বন্টন প্রণালী খুব দীর্ঘ হয় না। শিল্প পণ্যের বন্টন প্রণালী এখানে প্রথমে আমরা দেখছি এক উৎপাদনকারী আর শিল্প পণ্যের ক্রেতা, সরাসরি এখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহৃত হয় না। দ্বিতীয় হচ্ছে বন্টন প্রণালী উৎপাদনকারী, শিল্প পরিবেশক এবং শিল্পের ক্রেতা। তাহলে শিল্প পণ্যের পরিবেশকের মাধ্যমে এটা কি করে উৎপাদনকারী বিভিন্ন ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়। যেমন ট্রান্সকম কোম্পানি তারা কি করছে, বিভিন্ন পণ্য উৎপাদনকারীর কাছে গ্রহণ করে তারা ভোক্তাদের কাছে বিক্রি করছে। একইভাবে উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখা বা শিল্প পণ্যের ক্রেতা, এটাও একটি পদ যে উৎপাদনকারীর প্রতিনিধি বিভিন্ন এলাকায় থাকে, সেই প্রতিনিধির মাধ্যমে একটা কমিশনে তারা পণ্যটি বিক্রি করে দেয় এবং ওই প্রতিনিধি শুধু একটি নির্দিষ্ট শিল্পের পণ্যেই বিক্রি করে। তারপর হচ্ছে উৎপাদনকারীর প্রতিনিধি, শিল্প পরিবেশক এবং শিল্প ক্রেতা। উৎপাদনকারী নিকট থেকে উৎপাদনকারীর প্রতিনিধি একটা এলাকাতে থাকে, তারা কমিশনে ব্যবসা করে, তারা আবার শিল্পের পরিবেশক নিয়োগ করে সেই পণ্যটা ভোক্তার নিকট বিক্রি করে। এটাই হচ্ছে আমাদের শিল্প পণ্যের আমাদের বন্টন প্রণালীর শ্রেণী বিভাগ আমরা দেখলাম। বন্টন প্রণালীর শ্রেণী বিভাগ আমরা দেখেছি। এক্ষেত্রে আমরা যদি
আর একটা বন্টন প্রণালীতে চলে যাই, যে কৃষি পণ্যের বন্টন প্রণালী। তাহলে আমরা কি করব? কৃষি পণ্যের বন্টন প্রণালী আমরা এটাতে যদি দেখি যে প্রণালী এক, কৃষক এবং ভোক্তা সরাসরি, কৃষক এবং ভোক্তা সরাসরি এখানে এখানে শূন্য স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। তাহলে আমাদের দ্বিতীয় বন্টন প্রণালী হচ্ছে কৃষক, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা। একমাত্র এখানে খুচরা ব্যবসায়ী আছে, এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। তিন বন্টন প্রণালী কৃষক, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। কৃষক, ব্যাপারী, দালাল, কুরিয়ার, পাইকার, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, তিন স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। কৃষক, ব্যাপারী, দালাল, আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, চতুর্থ চার স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। কৃষক, সরকার কর্তৃক সরকারি গুদাম, টিসিবি এবং ভোক্তা, এটাও আমরা তিন স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। এভাবে আমরা শিল্প পণ্য, এটি হচ্ছে কৃষি পণ্যের বন্টন প্রণালী। তাহলে তোমরা এখানে দেখলে যে কৃষি পণ্যের বন্টন প্রণালীর কতগুলো এখানে স্তর আছে। সবচেয়ে বেশি স্তর বিশিষ্ট প্রণালী হচ্ছে কৃষি পণ্যের বন্টন প্রণালী। কারণ এই কৃষি পণ্য, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এবং আমাদের দেশে আমরা সচরাচর এটাই দেখে থাকি, এই ধরনের বন্টন প্রণালীগুলো আমরা দেখে থাকি। এবং তোমরা জানো এবছর কিন্তু সরকার কি করছে, এই যে আমাদের করোনাকালীন সময়ে ধান সরকার নিজেই বিভিন্ন এলাকা থেকে লোকজন দিয়ে এই সরকার ধানগুলো তুলে নিয়ে দেখা যাচ্ছে তারা আবার সরকারি গুদামে তাদের কাছ থেকে বেশি দামে ক্রয় করে নিচ্ছে, যাতে কৃষকরা মার না খায়, বা তারা যেন এখানে লুজার না হয়, তার জন্য সরকার এরকম আমরা শেষ স্তর দেখলাম, সরকার কর্তৃক, কৃষক থেকে সরকার কর্তৃক ক্রয় হয়, সরকারি গুদামে চলে যায় পণ্য, তারপরে টিসিবি, রেশন বা সরকারি সংস্থাগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেয়। এবং লাস্টের বন্টন প্রণালীটা আমরা বর্তমানে করোনাকালীন সময়ে খুব বেশি পরিমাণে দেখছি। এটা তোমাদের মনে গেঁথে যাবে এবং তোমরা এটাকে আরো রিয়েলাইজ করবে। আমরা এর পরবর্তীতে চলে যাব, আমাদের বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ শেষ। আমরা এবার চলে যাব বন্টন প্রণালীর কার্যাবলী, অর্থাৎ বন্টন প্রণালী কার্যাবলী, অর্থাৎ বন্টন প্রণালীর মাধ্যমে আমরা কি কি বিষয়গুলো বা কি কি জিনিস করে থাকি বা কি আমাদের করা হয়। তাহলে এখানে আমরা দেখছি যে বন্টন প্রণালী আমরা সংজ্ঞা, বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ, এই দুইটা পড়ার মাধ্যমে আমাদের ভিতরে একটা থিঙ্ক ডেভেলপ করেছে যে আসলে বন্টন প্রণালী কি এবং বন্টন প্রণালী কি করে, বন্টন প্রণালী দিয়ে আমরা কি করতে পারি, সেইটার প্রেক্ষাপট নিয়ে আমরা এখানে আলোচনা করব। কার্যক্রম এক নম্বর হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, অর্থাৎ তারা কি করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কাদের ক্ষেত্রে। তাহলে এই যে বন্টন প্রণালী শুরু হচ্ছে কাকে দিয়ে? উৎপাদন, শেষ হচ্ছে কাকে দিয়ে? ভোক্তা। তার মানে বন্টন প্রণালীর মাঝখানে যে মধ্যস্থ ব্যবসায়ীরা থাকে, তারা কি করে এই বন্টন প্রণালীতে অবস্থান করে তথ্যের আদান প্রদান করে। কাকে আদান প্রদান করে? পরিবেশক, অর্থাৎ প্রস্তুতকারী উৎপাদনকারীকেও দেয় এবং আবার খুচরা ব্যবসায়ীকেও তারা দেয়। এভাবে খুচরা ব্যবসায়ীকেও তারা দিয়ে, অর্থাৎ ভোক্তাদেরকেও দিচ্ছে এভাবে। এবং নট অনলি শুধু ভোক্তা, সবাইকে এই বন্টন প্রণালীর স্তরে যারা যারা আছে তাদের প্রত্যেককেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে বন্টন প্রণালী। প্রসার, বন্টন প্রণালীর মাধ্যমে কি হয়? প্রসার কার্যক্রম কিভাবে হয়? বন্টন প্রণালী যেমন উৎপাদনকারী পণ্যটি পরিবেশককে দিচ্ছে, পরিবেশকের কাছ থেকে পরিবেশক সেখানে আবার প্রচার করছে পাইকারদের উদ্দেশ্যে, পণ্যটির প্রচার হচ্ছে, পাইকার আবার খুচরা ব্যবসায়ীদের কাছে প্রচার করছে, খুচরা ব্যবসায়ী আবার ভোক্তার নিকট প্রচার করছে। এভাবে দেখা যাচ্ছে যে একটা ভালো প্রচার কার্য হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসার ঘটাচ্ছে এই বন্টন প্রণালী। সংযোগ স্থাপন করছে বন্টন প্রণালী কাদের সাথে? উৎপাদকের সাথে ভোক্তা, উৎপাদকের সাথে খুচরা ব্যবসায়ী, উৎপাদকের সাথে পরিবেশক, পরিবেশকের সাথে উৎপাদকের। এভাবে বন্টন প্রণালীর সংযোগ স্থাপন করছে। সামঞ্জস্য বিধান, বন্টন প্রণালী কি করছে? সামঞ্জস্য বিধান করছে কাদের সাথে? পণ্য ক্রেতা খুঁজে বের করতে,
পণ্যের চাহিদা যেখানে আছে সেখানে এই পণ্যটি দিয়ে দিচ্ছে, অর্থাৎ চাহিদা এবং যোগানের সাথে বন্টন প্রণালী সামঞ্জস্য বিধানের কার্যকরী করছে। সমঝোতা কি করছে? তারা বিভিন্ন বিষয়ে সমঝোতা করছে। তারা উৎপাদনকারীর সাথে, যদি দেখা যাচ্ছে উৎপাদনকারীর সাথে ভোক্তা, উৎপাদনকারীর সাথে ক্রেতা, উৎপাদনকারীর সাথে খুচরা ব্যবসায়ী, উৎপাদনকারীর সাথে পাইকারের সংযোগ স্থাপন করছে, অর্থাৎ সমঝোতা করে দিচ্ছে। কোন বিষয় সম্পর্কে যদি সমস্যা হয় তাহলে তারা সমঝোতার পথ অবলম্বন করছে, তারা সমঝোতামূলক কার্যকরী করছে। বস্তুগত বন্টন, বস্তুগত বন্টন তারা কি করছে? তার বস্তুগত বন্টন বলতে বোঝায় পণ্যগুলো কি করছে, উৎপাদনকারী পণ্যগুলো তারা যারা যারা এই মধ্যস্থ ব্যবসায়ী থাকে তাদের ওইখানে মজুদ রেখে পণ্যের বস্তুগত বন্টন নিশ্চিত করে, অর্থাৎ তাদের কাছে পণ্যটি তাদের গুদামে রেখে তারা আবার পরবর্তীতে অন্য আরেকটি স্তরে তারা দিয়ে দিচ্ছে। এই যে রেখে দিচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, এটাকে বলা হচ্ছে বস্তুগত বন্টন। এর কার্যকরিতা বন্টন প্রণালী করছে। অর্থ সংস্থান, বন্টন প্রণালী অর্থ সংস্থান করছে। বন্টন প্রণালী কারা অবস্থা করে? বন্টন প্রণালী কারা চালায়? মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী আবার যদি প্রয়োজন হয়, উৎপাদনকারী প্রয়োজনে তারা অর্থ বিনিয়োগ করে তাদের কাছ থেকে, তার অর্থ বিনিয়োগ করে সময় মতো তারা পণ্যটা নিয়ে বিক্রি করে সেই অর্থটা আবার উঠিয়ে নিচ্ছে। অর্থ সংস্থানের একটি বন্টন প্রণালী কার্যকরী। ঝুঁকি গ্রহণ, অনেক সময় বন্টন প্রণালীর যারা মধ্যস্থ ব্যবসায়ীরা থাকছে তারা পণ্যটি কি করছে, অনেক সময় সত্য গ্রহণ করে পাইকাররা, খুচরা ব্যবসায়ীরা পণ্যটা কিনে নিয়ে তারা ঝুঁকি গ্রহণ করছে। তারা ঝুঁকি গ্রহণ করে পণ্যটি বিক্রি করছে। ঝুঁকি গ্রহণ করাটাও এরা বন্টন প্রণালী কার্যকরী। পণ্য বিভক্তিকরণ, পণ্যটাকে কি করছে তারা বিভক্তিকরণ করছে। এই পণ্যটাকে তারা কি করছে? পণ্য বিভক্তিকরণ, অর্থাৎ পণ্যটাকে তারা নিয়ে বিভিন্ন ভাবে তারা পর্যায়িতকরণ, প্রভূতকরণ করার মাধ্যমে পণ্যগুলো বিভক্তিকরণ করছে। পণ্য বিভক্তিকরণ করে পণ্যের ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পণ্য গ্রহণ করতে পারছে। তাহলে এই কার্যকরীটি কে করছে? বন্টন প্রণালী। একত্রিতকরণ, আবার বিভিন্ন জায়গা থেকে পণ্য তারা ক্রয় করে নিয়ে বন্টন প্রণালীর মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীরা তারা তাদের সামঞ্জস্য বিধান করছে। সামঞ্জস্য বিধান করে সেই একত্রিতকরণ করছে। একত্রিতকরণ করে পণ্যটা বিক্রি করছে। তাহলে একত্রিতকরণের কাজটাও কি করছে? আমাদের বন্টন প্রণালী করছে। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম বন্টন প্রণালীর কার্যকরী আমরা দেখলাম। তোরা বন্টন প্রণালীর কার্যকরী এতক্ষণ তোরা উপভোগ করবে। তো আমরা এখন যেটা আমরা এখন যেতে চাই, আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন করার মাধ্যমে তোমাদেরকে আমি শেষ করব। যে লিটন 1 লক্ষ টাকার কৃষি ঋণ নিয়ে পাবনা জেলার সাথিয়ায় নিজের 20 কাঠা জমিতে পটল চাষ করে। উৎপাদিত পটল নিজেই গ্রামের হাট ও উপজেলার বাজারে যথাক্রমে 5 টাকা ও 7 টাকা কেজিতে বিক্রয় করে। একই পটল পাবনা জেলা শহরে কেজি প্রতি 10 টাকায় বিক্রয় হয়। স্থানীয় আড়তদারগণ উক্ত পটল শহর থেকে কিনে ঢাকার কারণ বাজারে 25 টাকা দরে বিক্রয় করে পরবর্তীতে ঢাকার বিভিন্ন কাঁচাবাজার থেকে চূড়ান্ত ভোক্তারা ক্রয় করেন প্রতি কেজি 40 টাকা। এভাবে বিভিন্ন হাট বদলের মাধ্যমে পটলের দাম বৃদ্ধি পেলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। স্থানীয় কৃষিবিদরা মনে করেন ঋণের চাপ ও আর্থিক সংকটের কারণে কৃষকরা কম মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে। তোমরা এটা আরো ভালো করে পড়বে। এটা ভালো করে পড়ার মাধ্যমে তোমরা কি করবে? এই অ্যান্সার গুলো তোমরা নিজেরা দেখবে, লিখে আমাকে মেসেঞ্জারে তোমাদের অ্যান্সার গুলো পাঠাবে। এখানে জ্ঞানমূলক আছে, অনুধাবনমূলক আছে, প্রয়োগমূলক প্রশ্ন আছে এবং উচ্চতর দক্ষতা বিশিষ্ট প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা ভালো করে পড়বে, পড়ে যথাযথ অ্যান্সার আমার মেসেঞ্জারে পাঠাবে। এটাই তোমাদেরকে তোমরা এখানে আমি আরেকটা ইস্যু দিচ্ছি যে তোমরা স্টে হোম স্টে সেফ। এভাবে তোমরা পড়াশোনা করো, তোমরা আমাদের অনলাইন ক্লাসে থাকো, আমাদের মহত্বকে নিয়ে তোমরা